কেন? অন্য কিছু বললে খুশি হতে বুঝি? আপনি জানেন আমার মাথায় কত বুদ্ধি। তা তো দেখতেই পাচ্ছি, কত বুদ্ধি তোমার মাথায়। আসলে ওই বুদ্ধিগুলো সব পচে পচে না গোবরে পরিণত হয়ে গেছে। নির্ঝরের কথা শুনে মিথিলা মুখ ভার করে বলল, ঠিক আছে, আমার মাথায় যেহেতু গোবর, তাহলে আমার সাথে তোমার আর কথা বলতে হবে না। আমি চলে যাচ্ছি। নির্ঝর মিথিলার হাত ধরে টান দিয়ে নির্ঝরের কাছে এনে বলল, এই কোথায় যাচ্ছ তুমি? কেন? ঘাস খেতে। ঘাস খেতে মানে? আপনি না বললেন আমার মাথায় গোবর, আর এই গোবর দিয়ে না আপনি সার বানাবেন বললেন? তাই তো আমি এখন ঘাস খেতে যাচ্ছি। ঘাস না খেলে আমার মাথায় সুন্দর গোবর কি করে হবে বলুন? নির্ঝর মিথিলার ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে বলল। চুপ, আর একটা কথাও বলবে না। মিথিলা চুপ করে দাঁড়িয়ে রইল। নির্ঝর চুরির দিকে ইশারা করে মিথিলাকে বলল। চুড়িগুলো পরে এসো, দেখি তোমাকে কেমন লাগে। মিথিলা চুড়িগুলো পরে নির্ঝরকে দেখিয়ে বলল। দেখুন তো কেমন লাগছে আমাকে। নির্ঝর মিথিলার দিকে তাকিয়ে আছে। চুড়িগুলো পরে মিথিলাকে অনেক সুন্দর লাগছে। নির্ঝর খেয়াল করলো মিথিলার হাতে একজোড়া চুড়ি, তাই মিথিলাকে নির্ঝর জিজ্ঞেস করলো। তোমার হাতে দেখছি একজোড়া চুড়ি, আর একজোড়া কোথায়? ওটা পরনি কেন? আমি দুই চুড়ি জোড়া আমার জন্য নিতে চাইনি, তাহলে? এক জোড়া রাইসার জন্য নিতে চেয়েছিলাম। আচ্ছা, রাইসাকে আমি পরে কিনে দেব, তুমি ওই চুড়ি জোড়া পরো। মিথিলা চুড়ি দুই জোড়া পরে নির্ঝরের সামনে চুড়িতে রিনঝিন শব্দ করছিল। চুড়ির এই রিনঝিনের শব্দটা খুব ভালো লাগছিল নির্ঝরের কাছে। মিথিলা নির্ঝরকে পায়েলটা হাতে দিয়ে বলল। এই নিন, আপনি যখন এত পছন্দ করে পায়েলটা আমার জন্য এনেছেন, তাহলে আপনি পায়েলটা আমাকে পরিয়ে দিন। নির্ঝর পায়েলটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা সরি, আমি পরে নিচ্ছি, দিন। এই বলে মিথিলা পায়েলটা নিতে যাবে, তখনই নির্ঝর মিথিলাকে বাধা দিয়ে বলল। না, দাও, আমি পরিয়ে দিচ্ছি। নির্ঝর মিথিলার শাড়িটা একটু উপরে উঠিয়ে দিয়ে নির্ঝর মিথিলাকে পায়েলটা পরিয়ে দিল। নির্ঝরের ছোঁয়া পেয়ে মিথিলা কিছুটা কেঁপে উঠল। মিথিলার সুন্দর ধবধবে পাটা দেখে নির্ঝরের ভেতরটা কেমন যেন অস্থির অস্থির লাগছে। নির্ঝর মিথিলার পায়ে আলতো করে হাত বোলাতে বলতে নির্ঝর মিথিলার পায়ের উপর দিকে যেতে নিলে মিথিলা নির্ঝরের হাত ধরে ফেলে। মিথিলা নির্ঝরের হাত থেকে নিজের পাটা সরিয়ে নিয়ে দাঁড়িয়ে পড়ল। নির্ঝর এক পা দুপা করে মিথিলার দিকে আগাচ্ছিল। নির্ঝরকে মিথিলার দিকে আগাতে আসতে দেখে মিথিলা এক পা দুপা করে পিছনে সরছিল। সরতে সরতে হঠাৎ খাতের সাথে পা লেগে মিথিলা বিছানার উপর পড়ে যায়। মিথিলা উঠে যাবে, তখনই নির্ঝর মিথিলার দুই হাত বিছানার সাথে চেপে ধরে। আস্তে আস্তে মিথিলার অনেক কাছে চলে যায় নির্ঝর। মিথিলার ঠোঁট দুটো কাঁপছিল। নির্ঝর আর নিজেকে সামলাতে পারছিল না। মিথিলার হাতের আঙ্গুলের ভিতর নির্ঝরের হাতের আঙ্গুলগুলো ঢুকিয়ে দিয়ে শক্ত করে ধরল মিথিলার হাত। মিথিলা লজ্জা পেয়ে চোখ বন্ধ করে বলল। কি করছো? ছাড়ো, দরজা খোলা আছে, কেউ দেখে ফেলবে। চুপ, একদম চুপ, একটা কথাও বলবে না। তুমি তো বলেছিলে তুমি যেই 3 দিন সময় নিয়েছো, সেই 3 দিন আমি আর সময় দুটোই তোমার। তাহলে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ কেন? কারণ সঠিক সময়টা এখনো আসেনি। মিথিলার কোনো কথাই কানে তুলল না নির্ঝর। নির্ঝরের সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। নিজেকে আটকে রাখা খুব কষ্টকর হয়ে যাচ্ছে নির্ঝরের কাছে। নির্ঝর আর মিথিলার বিয়ে হয়েছে কয়েক মাস হয়ে গেল। এর মধ্যে নির্ঝর মিথিলাকে ঠিকমতো ছুঁয়েও দেখেনি। আজ নির্ঝর নিজেকে কিছুতেই সামলে রাখতে পারছে না। মিথিলার গরম নিঃশ্বাস পড়ছে নির্ঝরের মুখে। নির্ঝরের ইচ্ছে করছে মিথিলার উষ্ণ শরীরে হারিয়ে যেতে। প্লিজ ছাড়ো, দরজাটা খোলা আছে, এরকম পাগলামি করো না। মিথিলার উষ্ণ শরীরের ছোঁয়া নির্ঝরকে আজ পাগল করে দিচ্ছে। মিথিলার ভালোবাসে নিজেকে না ডুবে আজকে মিথিলাকে কিছুতেই ছাড়বে না নির্ঝর। নির্ঝর মিথিলার ঠোঁটের কাছে ঠোঁট নিতে যাবে, তখনই নির্ঝরের ফোনটা বেজে উঠল। ফোনের শব্দে নির্ঝরের ঘোর কাটল। নির্ঝর তাড়াতাড়ি করে মিথিলার উপর থেকে উঠে গেল। নির্ঝর কাচুমাচু মুখ করে মিথিলার দিকে তাকিয়ে বলল। আই অ্যাম সরি, আমি আসলে নিজেকে সামলে রাখতে পারিনি। এখানে সরি বলার কিছু নেই নির্ঝর। তুমি আমার স্বামী, আমার ওপর সম্পূর্ণ অধিকার তোমার আছে, শুধু সঠিক সময়টার অপেক্ষা। বাট আমার এমনটা করা ঠিক হয়নি। আই অ্যাম রিয়েলি সরি। নির্ঝর ফোনটা হাতে নিয়ে দেখলো তার মা ফোন দিয়েছে। নির্ঝর ফোনটা রিসিভ করতেই তার মা বলে উঠল। কে নির্ঝর? কেমন আছিস? মিথিলা, রাইসা ওরা কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি মা। তুমি আর বাবা কেমন আছো? তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তো?
না, আমরা ভালোই আছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। মিথিলার সাথে অনেক দিন কথা হয় না, ওকে একটু ফোনটা দে তো। নিচর মিথিলার দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, মা ফোন দিয়েছে, তোমার সাথে কথা বলতে চাইছে, নাও। মিথিলা আর তার শাশুড়ি কিছুক্ষণ কথাবার্তা বলল। কথা শেষ করার এক পর্যায়ে শাশুড়ি মিথিলাকে বলল, আমার যে আর ভালো লাগছে না মা, তোরা কবে আসবি? তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ মা, আমরা কালকেই চলে আসছি। মিথিলার শাশুড়ি খুশি মনে বললেন, সত্যি বলছিস? কালকেই চলে আসবি? হ্যাঁ মা, কালকেই চলে আসবো। ঠিক আছে, আমি তোদের জন্য অপেক্ষা করব। ভালো থাকিস আর সাবধানে আসিস। মিথিলা তার শাশুড়ি কথা বলা শেষ করে ফোনটা নিচ্ছরের দিকে এগিয়ে দিয়ে মিথিলা নিচ্ছরকে বলল, আমরা কালকেই চলে যাব। আমরা যে কারণে এই বাসায় এতদিন ছিলাম সেটা কি সাকসেসফুল হয়েছে আদৌ? রাইসা আর ভাইয়ার কথা বলছেন তো? হুম। মিথিলা একটু হেসে নিচ্ছরকে বলল, আমার ওপর ভরসা রাখতে পারেন, রাইসার মন ভাঙবে না। আর যা হবে বা যা হচ্ছে একদম ঠিক হচ্ছে, শুধু সঠিক সময়টার অপেক্ষা। এই বলে মিথিলা রুম থেকে চলে গেল। রাতে খেতে বসে মিথিলা সবাইকে বলল। মা আর বাবা, কালকে আমরা চলে যাব। চলে যাবার কথা শুনে রাইসা এক নজর তাকালো মিথিলার দিকে। বাসলাম, এই বাড়িতে থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম, কিছু বলতেও পারছিলাম না নির্ঝর ভাইয়ার জন্য। এবার ওই বাড়িতে গিয়ে আমি আমার মনের কথাগুলো বলে দেব নির্ঝর ভাইয়াকে, আর এমন সিন ক্রিয়েট করব, আর এমন বানিয়ে বানিয়ে কিছু কথা বলবো যাতে করে মামা আর মামির মিথিলার ওপর থেকে ভালোবাসা চলে গিয়ে আমার ওপর এসে পড়ে। ওদেরকে বোঝাবো যে নির্ঝর মিথিলার সাথে একদম ভালো নেই। আমার রাস্তা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। কথাগুলো মনে মনে ভেবে একটা মুচকি হাসি দিল মেঘা। মিথিলার মা বলল, আরো কটা দিন থেকে যা না মা, তোরা ছিলি এই কটা দিন আমার ঘরটা আনন্দে আর হইচই মেতেছিল। তোরা চলে গেলে আমার ঘরটা আবার খালি হয়ে যাবে রে মা। এখানে থাকলে যে চলবে না মা, কারণ চিচিংফাক করার সময় এসে গেছে, যা আমাকে ওই বাড়িতে যেই করতে হবে। তুমি চিন্তা করো না মা, খুব তাড়াতাড়ি এই ঘর আবার ভরে যাবে, তোমাকে কথা দিলাম। মিথিলার মা মিথিলার কথাটা বুঝতে পারল না। মিথিলার মা ওর কথাটা তেমন কোনো গুরুত্ব না দিয়ে বলল, এখন যদি আমার একটা নাতি বা নাতনি থাকতো তাহলে ওকে নিয়েই আমার সময় চলে যেত, ওকে আমার কাছে রেখে দিতাম। মিথিলার মায়ের কথা শুনে মিথিলা আর নিছর কিছুটা লজ্জা পেয়ে গেল। তুমি যে কি বলো না মা। তোর মা ভুলটা কি বলেছে বলতো? আমাদের তো ইচ্ছে করে নাকি আপনি নিয়ে খেলতে, সময় কাটাতে। বাবা, তুমিও শুরু করলে মায়ের সাথে। আলতু ফালতু কথাবার্তা যত সব। নির্ঝর মিথিলার নয়, আমার সন্তানের বাবা হবে। আমারও তো ইচ্ছে করে আমার সন্তানকে নিয়ে খেলতে ঘুরতে। কবে যে আমি বাবা ডাক শুনবো। আচ্ছা শোনো মা, তোমাদের কোনো সমস্যা হবে না। আমি ভাইয়াকে দিয়ে তোমাদের জন্য সমস্ত কিছু কালকে সকালের মধ্যেই আমরা যাওয়ার আগেই সব কিছু আনিয়ে দেব, যাতে করে তোমাদের কয়েকদিন কোনো সমস্যা না হয়। এত কিছু আনানোর দরকার নেই, আর মায়ান তো আছেই, কিছু লাগলে আমরা ওকে দিয়ে আনিয়ে নেব। তুই এত চিন্তা করিস না তো। মা, আসলে ভাইয়াকে আমাদের সাথে কয়েকদিনের জন্য নিয়ে যেতে চাচ্ছি। আমাদের সাথে কয়েকদিন আমার শ্বশুর বাড়িতেই থাকবে ভাইয়া। কথাটা শুনে রাইসা এক নজর তাকালো মায়নের দিকে। মায়নের রিয়াকশনটা বোঝার জন্য তখনই মায়ন বলে উঠল, আমি যেতে পারবো না মিথিলা, আমার অফিস আছে। ভাইয়া, তুই তো তেমন ছুটি কাটাস না, তুই অফিস থেকে কয়েকদিনের ছুটি চেয়ে নে, অবশ্যই ছুটি পাবি। আর ছুটি না পেলে তুই ওখান থেকে যে অফিস করতে পারবি। ওখান থেকে তোর অফিস বেশি দূরে নয় ভাইয়া। না মিথিলা, আমি যেতে পারবো না। রাইসার খুব বিরক্ত লাগছিল, তাই কোনো রকম খাবার খেয়ে উঠে চলে গেল। সবাই রাইসার যাওয়ার দিকে তাকিয়ে রইল। মিথিলা পরিস্থিতি সামলানোর জন্য সবাইকে উদ্দেশ্য করে বলল, ও সন্ধ্যার সময় ফুচকা খেয়েছিল তো, তাই মনে হয় ওর ক্ষুধা নেই, তাই চলে গেছে। তোমরা কিছু মনে করো না। সবাই খাবার শেষ করে যে যার মতো রুমে চলে গেল। সকালে সবার কাছ থেকে বিদায় নিয়ে ওরা চলে যাচ্ছিল। তখনই মিথিলারা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল। তখনই পিছন থেকে মাইন ওদেরকে ডাক দিল। সবাই পিছনে ফিরে তাকিয়ে দেখলো মাইন হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। মাইন এগিয়ে এসে মিথিলাকে বলল, আমাকে ছাড়াই চলে যাচ্ছিস? আমাকে নিবি না তোদের সাথে? মিথিলা কিছুটা আশ্চর্য হলো। এত বলেও রাত্রে মাইনকে রাজি করাতে পারলো না। আর হঠাৎ করে মাইন যেতে রাজি হয়ে গেল। পরক্ষণেই আবার ভাবলো মায়ের যেতে রাজি হয়েছে, এটাই অনেক। এতে করে আমার কাজটা অনেক সহজ হয়ে গেল। মিথিলা খুশি মনে বলল, আমি খুব খুশি হয়েছি রে ভাইয়া,
তুই আমাদের সাথে যেতে রাজি হয়েছিস তাই। শুধু তাই খুশি হলে তো হবে না, যাদের বাসায় যাচ্ছি তারা খুশি হয়েছে তো। কথাটা বলে রাইসার দিকে তাকালো মায়ের। রাইসা জানালার দিকে মুখ করে বাহিরের দিকে তাকিয়ে আছে। মায়ের রাইসার দিকে তাকিয়ে বুঝতে পারলো রাইসার মনটা কোনো কারণে খারাপ। রাইসার মন খারাপ দেখে মায়ের খুব খারাপ লাগলো। মায়ের ভাবলো, তবে কি আমি যাওয়াতে রাইসা কি খুশি নয়? রাইসার রিয়াকশনটা বোঝার জন্য মায়ের মিথিলাকে বলল, মিথিলা, কেউ কেউ তো দেখছি মুখ ভার করে আছে। আমার মনে হয় অনেকে খুশি হচ্ছে না আমি যাওয়াতে। আসলে তেমন তো কোথাও যাওয়া হয় না, তাই অফিস থেকে কিছুদিন ছুটি নিয়েছিলাম তোদের ওখানে বেড়াবো বলে, কিন্তু এখন মনে হচ্ছে আমার না যাওয়াটাই ভালো। কথাটা শুনে মায়নের দিকে তাকালো রাইসা। রাইসার চোখ যেন কিছু বলতে চাচ্ছে মায়নকে। মায়ন যেন রাইসার চোখে না দেখে বলা ভাষাটা বুঝতে পারলো। না রে ভাইয়া, এমন কোনো কিছু না, তুই ভুল ভাবছিস। আচ্ছা তাড়াতাড়ি আয়, গাড়িতে উঠে বস। ওই বাড়িতে বাবা আর মা আমাদের জন্য অপেক্ষা করছে। তুই যাবি না শুনে আমার অনেক মন খারাপ হয়েছিল। আমি মাকে ফোন দিয়ে বলছি তুইও আমার সাথে আসছিস। শুনলে মা অনেক খুশি হবে। আচ্ছা মিথিলা, আমি যাবো না বলে কি শুধু আঙ্কেল আন্টি আর তোরই মন খারাপ হয়েছিল? আর কি কারো মন খারাপ হয়নি? মিথিলা রাইসার দিকে এক নজর তাকিয়ে মায়নকে বলল, হয়তোবা হয়নি, আসলে পরিস্থিতি অনেক সময় অনেক কিছু পাল্টে দেয় ভাইয়া। শুধু সময়ের জন্য অপেক্ষা করতে হয় সেই পরিস্থিতিটা আসলে কি সেটা বোঝার জন্য। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতক্ষণ কথা বলবি? আর গাড়িতে উঠে বস। আচ্ছা চল। মিথিলারা বাসা থেকে বিদায় নিয়ে যার যার মতো গাড়িতে উঠতে লাগলো। মায়ান ড্রাইভারের পাশে ছিটে বসলো। রাইসা এক নজর রাগী দৃষ্টিতে তাকালো মায়ানের দিকে। মায়ান রাইসার সেই দৃষ্টি বুঝো না বোঝার ভান করলো। নিঝর আর মিথিলা পাশাপাশি বসলো। মেঘা চেয়েছিল নিঝর আর মিথিলার মাঝখানে বসতে। নিঝর মেঘাকে এক ধমক দিয়ে রাইসার পাশে পেছনে ছিটে পাঠিয়ে দিল। গাড়ি ছেড়ে দিল। গাড়ি ছুটে চলেছে তার আপন গতিতে। লুকিং গ্লাসে তাকিয়ে কিছুক্ষণ পরপর রাইসাকে দেখছে মায়ন। রাইসা আর চোখে একটু পরপর তাকাচ্ছে মায়নের দিকে। মেঘা ওর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করছে নির্ঝর আর মিথিলাকে। বাইরের বাতাসে মিথিলার খোলা চুলগুলো উঠছে। মুগ্ধ হয়ে মিথিলার দিকে তাকিয়ে আছে নির্ঝর। মিথিলার উড়ন্ত চুলগুলো নির্ঝরের মুখে যেয়ে পড়ল। বড় একটা দীর্ঘ নিঃশ্বাস টেনে নির্ঝর মিথিলার চুলের সুঘ্রাণ নিল। মেঘা এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে মিথিলার চুল ধরে একটা টান দিল। আহ, কি করছো কি? মেঘা চুল ধরে টানছে কেন? মেঘা নাক মুখ খিচে মিথিলাকে পড়ল। তোমার চুলগুলো উড়ে উড়িয়ে এমনভাবে নির্ঝর ভাই আর নাকে মুখে পড়ছিল, তাই আমি তোমার চুলগুলো সরিয়ে দিয়েছি। চুলগুলো সরিয়ে দিতে গিয়ে মনে হয় একটু টান লেগেছে। সরি মিথিলা ভাবি। মিথিলা বুঝতে পারলো মেঘা ইচ্ছে করেই তার চুলে টান দিয়েছে। আমার চুলের টান দেয়া না, তোমার চুল টান দিয়ে যদি আমি না ছিঁড়ি আমার নাম মিথিলা নয়। নিজের কিছুটা বিরক্তি প্রকাশ করে পড়ল। প্রায় এই মেঘা, তোকে এত পাকনামি করতে কে বলেছে? চুপচাপ বসে থাকতে পারছিস না? সব জায়গায় তোর পাকনামি করতে হবে? চুপ করে বসে থাক। ভালোবাসা যেন উতলে উঠতে পড়ছে। দেখবো এই ভালোবাসা কদিন থাকে। আমি থাকতে দেব না তোমাদের মধ্যে এই ভালোবাসা। আধা ঘন্টা পর ওদের গাড়ি বাড়ির সামনে এসে থামলো। ওরা সবাই এক একে গাড়ি থেকে নামলো। ওদেরকে দেখেই নিঝরের বাবা মা এগিয়ে এলো। কতদিন পর তোদেরকে দেখলাম মা, তোরা কেমন আছিস রে? মা, আমরা সবাই ভালো আছি। তোমাদের শরীরের অবস্থা কি? তোমরা সবাই ঠিকঠাক আছো? ভালো আছো? তোদেরকে ছাড়া কি আমরা ভালো থাকতে পারি? হঠাৎ নিঝরের মায়ের চোখ গেল মায়নের দিকে। নিঝরের মা মায়নের কাছে এসে বলল, তুই মায়ান না? আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? হ্যাঁ আমি মায়ান। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক ভালো আছি বাবা, তুমি এসেছো আমি খুব খুশি হয়েছি। নিঝরের মা রাইসার দিকে তাকিয়ে রাইসাকে বলল, রাইসা যা তো মা, মায়ানের রুমটা মায়ানকে দেখিয়ে দে। রাইসা চলে গেল মায়নকে রুম দেখিয়ে দিতে। তারপর একে একে সবাই যে যার মতো যার যার রুমে চলে গেল। মিথিলা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে এসে দেখলো নিঝর রুমে নেই। মিথিলা ভাবলো ভালো হয়েছে, এই ফাঁকে আমি কাজটা সরে ফেলি। মিথিলা তার ফোন বের করে একজনকে ফোন দিয়ে বলল, আমি রেডি। তুমি রেডি আছো তো? সব কিছু নিয়ে সব কিছু সবার সামনে আনার সময় হয়ে গেছে। কালকে হবে ফাইনাল ম্যাচ। রেডি থেকো তুমি তোমার সমস্ত কিছু নিয়ে। আর আজকে রাতটা অন্তত সাবধানে থাকবে। বাকি কাজটুকু আজকে রাত্রের ভেতরে সেরে ফেলতে হবে, মনে থাকে যেন। এই বলে মিথিলা ফোন কেটে দিল।
মিথিলা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে আপন মনে বিড়বিড় করতে বলল, আমরা প্লেয়ার দুজন আর ট্রফি একটা। অবশ্যই যে ভালো খেলবে ট্রফিটা তারই প্রাপ্য। তবে অবশ্য এটা আমার কাছে কোনো খেলা ছিল না। আমি চেয়েছিলাম স্বামী আর সংসার নিয়ে সুখে শান্তিতে থাকতে, কিন্তু আমাকে এই খেলায় নামতে বাধ্য করা হয়েছে। স্বামী আর সংসার বাঁচাতে নিজেকে প্লেয়ার হতে হয়েছে। নিজের ভালোবাসাকে আবার ফিরে পেতে আমাকে একটা নতুন খেলা তৈরি করতে হয়েছে। আগামীকালকে হবে তার ফাইনাল ম্যাচ। রেডি থেকো মেঘা। নিচর পিছন থেকে এসে মিথিলাকে বলল, মিথিলা, তুমি সেই কখন থেকে দেখছি আয়নার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে যাচ্ছ। কি বলছো বিড়বিড় করে? নিঝরের আওয়াজ শুনে হঠাৎ চমকে উঠল মিথিলা। মিথিলা নিঝরকে কিছু বুঝতে না দিয়ে নিজেকে সামলিয়ে নিয়ে বলল, না না কিছু না। তুমি না না কিছু না। তুমি কি শুনেছো? মিথিলা কথাটা ঘোরাতেই নিঝরকে বলল, তুমি কি ফ্রেশ হয়েছো? রে না, আমার একটা কল এসেছিল, তাই আমি একটু রুমের বাইরে গিয়েছিলাম কথা বলতে। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, আমি দেখি মা কি করছে। এই বলে মিথিলা তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেল। নির্ঝর ভাবছে সে স্পষ্ট শুনেছে মিথিলা আয়নার সামনে দাঁড়িয়ে কিসব ম্যাচ, গেম, ট্রফি এসব নিয়ে বিড়বিড় করে কিসব যেন বলছিল, কিন্তু মিথিলা নির্ঝরকে এড়িয়ে গেল কেন কিছুই বুঝতে পারছে না নির্ঝর। মিথিলা রুমের বাহিরে থেকে কিছুটা উকি দিয়ে দেখলো নির্ঝর আপন মনে কি যেন ভাবছে। আমি জানি তুমি কি ভাবছো। তোমার ভাবনার অবসান কালকেই হবে নির্ঝর। এরপর সব গেম শেষ হবে, সত্যিটা সবার সামনে আসবে, আর এটা এমন এক সত্যি যেটা শুনলে সবার গা শিউরে উঠবে। মিথিলা কিছুটা সামনে যেতেই হঠাৎ করে মেঘার সঙ্গে ধাক্কা খেল মিথিলা। মিথিলাকে দেখে মেঘা কিছুটা থতমত খেয়ে গেল। মিথিলা বুঝতে পারল মেঘা এত তড়িঘড়ি করে নিশ্চয়ই নিঝরের রুমে যাচ্ছিল। মিথিলা মেঘাকে জিজ্ঞেস করলো, কি মেঘা, তুমি এত তড়িঘড়ি করে কোথায় যাচ্ছ? মেঘা কিছুটা ভাব দেখিয়ে মিথিলাকে বলল, আমার একটা দরকার আছে, তাই নির্ঝর ভাইয়ের কাছে যাচ্ছি। সেটা কেন? নির্ঝরের সাথে তোমার কি দরকার? আমি নির্ঝরকেই বলবো, তোমাকে কেন বলতে যাব? সরো, আমাকে যেতে দাও। এ বলে মেঘা যেতে নিচ্ছিল, তখনই মিথিলা মেঘাকে ল্যাং মেরে ফ্লোরে ফেলে দিল। ও মা গো, আমার গোবরটা বোধহয় ভেঙেই গেল, আর চুলগুলো মনে হয় ছিঁড়েই গেল। মেঘা আস্তে আস্তে করে উঠে দাঁড়িয়ে কোমর টলতে টলতে মিথিলাকে চোখ রাঙিয়ে বলল, তোমার এত বড় সাহস, তুমি আমাকে ল্যাং মেরে ফেলে দিলে? মিথিলা একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আর সাহস কি করে হয় আমার নির্ঝরের রুমে যাবার? অন্যের স্বামীর দিকে হাত বাড়ালে না এই রকমই ল্যাং খেয়ে পড়ে যেতে হয় মেঘা, এটা মাথায় রেখো। মেঘা মিথিলাকে আঙ্গুল তুলে শাসিয়ে বলল, এটা কিন্তু তোমার বাসা নয় মিথিলা ভাবি। দাঁড়াও, আমি এক্ষুনি মামিকে যে বলছি তুমি আমাকে ল্যাং মেরে ফেলে দিয়েছ। ঠিক আছে, মাকে এটাও যে বলো তোমাকে আমি ঠিক কী কারণে ল্যাং মেরেছি। আচ্ছা তোমার বলা লাগবে না, চলো আমিও তোমার সাথে যাচ্ছি। তুমি বলবে আমি তোমাকে ল্যাং মেরেছি, আর আমি বলবো আমি ঠিক কী কারণে ল্যাংটা মেরেছি। মেঘা আর এক পাও আগাতে পারল না, দাঁড়িয়ে গেল। কারণ মেঘা ভালো করে জানে এই ব্যাপারটা জানাজানি হয়ে গেলে তার কপালে ঠিক কী আছে। মিথিলা খুব হাসি পাচ্ছিল। মেঘা হাসিটাকে চেপে রেখে বলল, কি হলো মেঘা, দাঁড়িয়ে আছো কেন? চলো। রাগে গজগজ করতে করতে মিথিলাকে বলল, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে দেখে নেব। এই বলে মেঘা মিথিলাকে একটা ভেঙচি মেরে ওখান থেকে চলে গেল। মিথিলা মেঘা যাওয়ার পানে তাকিয়ে থেকে ঠোঁটে একটা বাঁকা হাসি দিয়ে বলল, আমাকে তুমি কি দেখে নেবে মেঘা? কালকে তোমাকে সবাই ঠিক কিভাবে দেখবে সেটা তুমি এখনো কল্পনাও করতে পারছো না মেঘা। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ফর টুমরো। মেঘার কিছুতেই সহ্য করতে পারছে না নির্ঝরের পাশে মিথিলাকে। অনেক চেষ্টা করেও মেঘা বারবার বিফল হচ্ছে। নির্ঝর আর পরিস্থিতি দুটোই মেঘার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এমনটা তো হবার কথা ছিল না। নির্ঝর আর পরিস্থিতি দুটোই তো মেঘার নিয়ন্ত্রণে থাকার কথা ছিল, তাহলে কেন নির্ঝর মেঘার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? কিছু বুঝে উঠতে পারছে না মেঘা। সে এমনভাবে স্টেপ বাই স্টেপ আগে ছিল, এতে করে নির্ঝর কিছুতেই তার কন্ট্রোলের বাইরে যাবার কথা ছিল না। কিন্তু নির্ঝর কেন তার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, হিসেবগুলো কিছুতেই মেলতে পারছে না মেঘা। তবে কি সে মেঘাকে ধোঁকা দিল? মেঘার সাথে বিটা করার ফলাফল ঠিক কি তা ও জানে না। যদিও মেঘার সাথে কোনো রকম চালাকি করার চেষ্টা করে, তাহলে ওর কি হাল যে মেঘা করবে
তা সে নিজেও জানে না। নির্ঝরকে আবারও মেঘা তার কন্ট্রোলে নিয়ে আসবে, আর মিথিলা কেউ তার কন্ট্রোলে আনতে যেভাবেই হোক, আর মিথিলাকেও তার কন্ট্রোলে আনতে হবে যেভাবেই হোক। কথাগুলো ভেবে মেঘা নিজের ফোনটা বের করে একজনকে ফোন দিল। অপর পাশ থেকে ফোন রিসিভ করতে মেঘা বলে উঠল, নির্ঝর আমার কন্ট্রোলের বাইরে কি করে চলে যাচ্ছে? এমনটা তো হবার কথা ছিল না। ও তো সবসময় আমার কন্ট্রোলেই থাকতো। আমি যেভাবে ওকে কন্ট্রোল করতাম ও ঠিক সেভাবেই কন্ট্রোল হতো। তাহলে কেন এখন নির্ঝর আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে? তার উত্তর আমি চাই এই মুহূর্তে। অপর প্রান্ত থেকে বলে উঠল, এটা কখনোই পসিবল না মেঘা। তুমি একটু ভালো করে খেয়াল রাখো, নির্ঝর তোমার কন্ট্রোলের বাইরে চলে যাবার কারণ কি। আর তোমার মনে যদি সন্দেহ থাকে, তুমি একবার আমার এখান থেকে এসে ঘুরে যাও, তোমার সন্দেহটা আমি ক্লিয়ার করে দেব। আমার সাথে একদম চালাকি করার চেষ্টা করবেন না আপনি, তার ফল কিন্তু মোটেও ভালো হবে না। আমার কন্ট্রোলের বাইরে নির্ঝরে যাওয়ার কোনো ক্ষমতাই নির্ঝরের ছিল না। তাহলে কেন এখন নির্ঝর আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে? এখন মিথিলাই নির্ঝরকে কন্ট্রোল করছে মনে হচ্ছে। এমনটা কেন হচ্ছে? তুমি মাথা গরম করো না মেঘা, তুমি ওটা একবার আমার কাছে নিয়ে এসো, আমি একবার চেক করে দিচ্ছি ওটা ঠিক আছে কিনা, তাহলে তোমার মনের এই সন্দেহটাও দূর হবে। ঠিক আছে, আমি আজকে সন্ধ্যার দিকে আপনার কাছে আসছি, রেডি থাকবেন। এই বলে মেঘা ফোনটা কেটে দিল। মেঘা কিছুতেই নির্ঝরকে হারাতে পারবে না, তার জন্য মেঘার যতদূর যেতে হয় মেঘা যাবে। ভালোবাসা আর যুদ্ধে অপরাধ বলে কিছু নেই, আর এই ভালোবাসার যুদ্ধে আমি যদি জিততে না পারি, আমি মিথিলাকেও জিততে দেব না। নির্ঝরকে যদি আমি না পাই, ওকে মিথিলারও হতে দেব না। নির্ঝর আমার না হলে ও আর কারোর হতে পারবে না। কথাগুলো ভেবে একা একা হেসে উঠল মেঘা। নির্ঝরের মা রান্নাঘরে রান্না করছিল। নির্ঝর পেছন থেকে এসে মাকে জড়িয়ে ধরলো। কি করছো মা? কতদিন পর তোমাকে দেখলাম। ছেলের এমন ব্যবহার আর কথা শুনে নির্ঝরের মা পুরোই অবাক হয়ে গেল। এই তো তার সেই হারিয়ে যাওয়া নির্ঝর। আজ প্রায় 2টা বছর পর নির্ঝর তার মাকে এইভাবে জড়িয়ে ধরেছে, আর এইভাবে মধুর কণ্ঠে মায়ের সাথে কথা বলছে। নির্ঝরের মায়ের চোখে পানি এসে গেল। নির্ঝরের মা নির্ঝরের দিকে ফিরে বলল, নির্ঝর বাবা, এতগুলো দিন পরে মাকে জড়িয়ে ধরার কথা মনে পড়লো? সেই কবে যে তোমাকে জড়িয়ে ধরেছিলাম আমার মনে নেই রে বাবা। বলে ছেলের কপালে একটা চুমু দিল নির্ঝরের মা। নির্ঝর তার মায়ের দিকে তাকিয়ে দেখল, তার মায়ের চোখে পানি। নির্ঝর তার মায়ের চোখের পানিটা মুছিয়ে দিয়ে বলল, এ কি মা, তুমি কাঁদছো কেন? এটা আমার আনন্দের পানি রে বাবা। কতদিন পরে তোকে আবার সেই আগের মতো হাসতে দেখছি, সেই আনন্দে আমার চোখে পানি এসে গেছে রে বাবা। আমি যে তোর মা, তুই কষ্ট পেলে যে আমার বুকের পাঁজরটা ভেঙে চুরে চুরমার হয়ে যায় রে বাবা। আমি আর তোর বাবা চাই সবসময় তুই এইভাবেই হাসি খুশি থাক। মা, তুমি এভাবে মন খারাপ করে কথা বললে বুঝি কষ্ট আমার লাগে না? আর মন খারাপ করো না, এই আমি তোমার চোখের পানি মুছিয়ে দিচ্ছি, এবার একটু হাসো। নির্ঝরের মা হেসে দিল। মায়ের হাসি মুখ দেখে নির্ঝরও হেসে দিল। মিথিলা দূর থেকে দাঁড়িয়ে মা আর ছেলের এই সুন্দর মুহূর্ত দেখে খুব খুশি হলো। মিথিলা তো সবসময় চেয়েছিল এই সংসারে হাসি খুশি আনন্দ লেগে থাক। মিথিলা আজ কিছুটা হলেও সফল হয়েছে। মিথিলা এই সংসারে আর কোনো কালো আধার আসতে দেবে না। নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই সংসারের হাসি খুশি ধরে রাখার জন্য লড়াই করবে। নিজের স্বামীর সংসার বাঁচানোর জন্য নিজের শেষ নিঃশ্বাসটুকু দিয়ে দিতেও রাজি। মিথিলা পিছুপা হবে না। নির্ঝর তার মায়ের হাত ধরে বলল, মা, তুমি আমার উপরে আর রাগ করে নেই তো? নির্ঝরের মা নির্ঝরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দূর পাগল, কি যে বলিস? মা কি কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে? কিন্তু মা, বাবা মনে হয় আমার উপর রাগ করে আছে, তাই না মা? না রে, তোর বাবা তোর উপর রাগ করে নেই, তবে তোর বাবা খুব কষ্ট পেত। যখন তোকে কষ্ট পেতে দেখতো তখন তোর বাবা অনেক বেশি কষ্ট পেত। মা, আসলে আমি বাবার কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার সংকোচ হচ্ছে, কারণ আমি অনেক অন্যরকমভাবে অনেক কথা বলে ফেলেছি বাবাকে, যার জন্য আমার মনের মধ্যে সংকোচ বাসা বেঁধেছে। কি করে যে বাবার সামনে দাঁড়াবো বুঝতে পারছি না। তখনই পিছন থেকে মিথিলা এসে বলল, ছেলে হয়ে বাবার কাছে যাবেন, এটা এত সংকোচ করার কি আছে? আপনি একবার যেয়ে
বাবার সামনে দাঁড়ান। আমার বিশ্বাস বাবার মনের ভিতর যতই রাগ আর অভিমান থাকুক না কেন, আপনাকে দেখলেই বাবার সমস্ত রাগ অভিমান ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। যান আপনি বাবার কাছে, যান, যে আগের মতো বাবার সাথে হাসি খুশি কথা বলুন। নিঝরের মা মিথিলাকে সমর্থন করে বলল, মিথিলা কিন্তু ঠিকই বলেছেন, তুই যা তোর বাবার কাছে, দেখবি তোর বাবার মনের মধ্যে আর কোনো কষ্ট বা অভিমান কিছুই থাকবে না। হ্যাঁ মা, আমি যাচ্ছি। নিঝর যাবার আগে মিথিলাকে আস্তে করে বলে গেল, থ্যাংক ইউ সো মাচ আমার মনের এই সংকোচটাকে দূর করতে সাহায্য করার জন্য। এই বলে নিঝর ছোট্ট একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। নিঝর তার বাবার রুমের সামনে যেয়ে দেখলো তার বাবা বসে বসে বই পড়ছে। বাবা আসবো? হ্যাঁ এসো। নিঝর বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিঝরকে এইভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে নিঝরের বাবা বলল, কি কিছু বলবে? তুমি কেমন আছো বাবা? তোমার শরীরের কি অবস্থা? হঠাৎ বহুদিন পর নিঝরের মুখে এমন কথা শুনে বইটা পাশে রেখে নিঝরের দিকে তাকালো নিঝরের বাবা। এই তো আছি ভালো, তোমার কি অবস্থা? সন্তান কি বাবার আদর ছাড়া ভালো থাকতে পারে বাবা? কথাটা বলতে গিয়ে নিঝরের গলাটা ধরে এলো। নিঝরের বাবার চোখটা ছলছল করে উঠল নিঝরের কথা শুনে। চশমাটা খুলে চোখের পানি মুছে নিয়ে নিঝরের দিকে তাকিয়ে বলল, তোকে কে বললো তোর বাবাকে আদর করে না? তাহলে সেই ছোটবেলার মতো আমার কপালে একটা চুমু দাও বাবা। নিঝরের বাবা হেসে বলল, পাগল ছেলে আমার। এই বলেই নিঝরের কপালে ছোট্ট করে একটা চুমু দিল নিঝরের বাবা। নিঝর তার বাবার হাত ধরে তার বাবার দিকে তাকিয়ে বলল, আমাকে মাফ করে দিও বাবা। আমি তোমার আর মায়ের সাথে অনেক অন্যরকম ব্যবহার করেছি, যেটা সন্তান হিসেবে আমার করা উচিত ছিল না। এসব কথা এখন বাদ দে নির্ঝর। অনেক সময় পরিস্থিতি অনেক কিছু পাল্টে দেয়। তখন পরিস্থিতি ছিল একরকম, এখন পরিস্থিতি অন্যরকম। তোর মনের পরিস্থিতি তখন খুব খারাপ ছিল বিধায় তুই হয়তো অনেক সময় অনেক কিছু বলে ফেলেছিস আমাদেরকে। আমরা এগুলো কিছু মনে রাখিনি, তুইও কষ্ট পাস না। রাইসা তার বাবার রুমে এসে বলল, বাহ বাহ, ভাইয়াকে পেয়ে এখন আমাকে ভুলে গেছো? আর আমি যে এতদিন মায়ের মতো তোমাদেরকে আগলে রেখেছি, এখন আমি বড় হয়ে গেলাম। এদিকে আয়, তোরা দুজনেই আমাদের প্রাণ। আজকে আমার অনেক খুশির দিন। আজকে আমি আমার ছেলেকে আগের মতো করে আবার ফিরে পেয়েছি আমার কাছে। আমার মনের মধ্যে জমে থাকা কষ্ট, অভিমান আর কিছুই এখন আর নেই নির্ঝর। সেই খুশিতে ভাবি তোমাদের সবার জন্য গাজরের হালুয়া বানিয়েছে, তোমাদেরকে আমাকে ডাকতে পাঠিয়েছে। চলো চলো বাবা, সেই ছোটবেলার মতো তোমার হাত যাবো তোমার সাথে, চলো। নিঝরের মা আর মিথিলা দেখলো নিঝর তার বাবার হাত ধরে নিয়ে আসছে। আনন্দে নিঝরের মায়ের চোখে পানি এসে গেল। কত বছর পর যে নিঝর আর নিঝরের বাবাকে এইভাবে একসাথে দেখছে, নিঝরের মায়ের তা হিসাব নেই। হঠাৎ একটা ঝড়ে কেমন যেন তার সংসারটা এলোমেলো হয়ে গিয়েছিল। আর মিথিলা যেন শান্তি পায়রা হয়ে এসে তার সংসারটাকে আবার জোড়া লাগিয়ে দিল। মিথিলা তার শাশুড়ির দিকে তাকিয়ে দেখলো তার শাশুড়ির চোখে পানি। মিথিলা তার শাশুড়িকে বলল, এ কি মা, আপনি কাঁদছেন কেন? মিথিলা শাশুড়ির চোখে পানি মুছে দিয়ে বলল, এই পানি আমার সুখের পানি রে মা। আজ অনেক দিন পর নির্ঝর আর ওর বাবাকে একসাথে আগের মতো খেতে বসতে দেখছি, তাই চোখের পানি ধরে রাখতে পারলাম না। আর কখনো চোখের পানি আনবেন না মা। এখন থেকে এই সংসারের সব কিছু ভালো হবে, দেখবেন মা। আমি জানি এখন থেকে এই সংসারে সব কিছু ভালো হবে, কারণ তুই যে আছিস মা। তুই যে আমার সংসারের লক্ষ্মী মা। তুই এই সংসারে আসার সাথে সাথেই যেন এই সংসারটা আমার আগের মতো আনন্দে আর হাসিতে ভরে উঠেছে। এই বলে মিথিলার শাশুড়ি মিথিলার কপালে ছোট্ট করে চুমু দিয়ে দিলেন। নিঝরের বাবা বললেন, কি বউ শাশুড়ি কি এত গল্প করা হচ্ছে? শুনলাম আজকে নাকি বৌমা নিজের হাতে গাজরের হালুয়া বানিয়েছে। তা বৌমা কোথায়? তোমার হালুয়া দাও, তোমার হালুয়ার জন্য তো অপেক্ষা করেছি। হ্যাঁ বাবা, এখনই দিচ্ছি। হালুয়া পরিবেশন করে মিথিলা সবার দিকে এগিয়ে দিতে লাগলো। নিঝর সাথে সাথে বলে উঠল, বাবা তুমি কিন্তু হালুয়া একদম কম করে খাবে, তোমার কিন্তু ডায়াবেটিস আছে। সমস্যা নেই বাবা, আপনি যত ইচ্ছা খান, এটা আমি আপনার জন্য স্পেশাল করে বানিয়েছি।
আপনার কোনো সমস্যা হবে না। নিচর মিথিলার দিকে তাকিয়ে মনে মনে বলল, সবার দিকেই সব কিছুর জন্য খেয়াল আছে, শুধু আমার দিকে খেয়াল নেই। খেয়াল থাকবে কি করে? সে তো খালি আর 3 দিনের সেই সময় নিয়ে পড়ে আছে আমার দিকে খেয়াল দেওয়ার কথা। তার মনে থাকলে তো খেয়াল দেবে। নিচর আর মিথিলার একে অপরের চোখে পড়ল। সাথে সাথে নিচর নিজের চোখ সরিয়ে ফেল। মিথিলা মুচকি একটা হাসি দিল। পরক্ষণে মিথিলা দেখলো সবাই আছে, কিন্তু মেঘা নেই। মিথিলা মেঘাকে না দেখে বলল, মেঘা তো দেখছি এখানে আসেনি। মা আপনারা বসুন, আমি মেঘাকে দেখে নিয়ে আসি। মিথিলার শাশুড়ি মিথিলাকে থামিয়ে দিয়ে বলল, মিথিলা, মেঘাকে পরে দেওয়া যাবে, তুমি মায়ানকে ডাকো। ও তো আমাদের বাড়ির মেহমান, ওকে ছাড়া তো আমরা কিছু খেতে পারি না। তুমি ওকে ডেকে নিয়ে আসো। মা, ভাইয়া তো একটু বাইরে গেছে কোনো কাজে, ওর জন্য আমি আলাদা করে তুলে রাখবো। আপনারা খারাপ, মেঘাকে দেখে নিয়ে আসি। এ বলে মিথিলা মেঘাকে ডাকতে চলে গেল, কিন্তু মিথিলা মেঘাকে রুমে যেতে দেখতে পেল না। হঠাৎ মিথিলা তার রুম থেকে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পেল। মিথিলা তাড়াতাড়ি করে রুমের দিকে গেল, গিয়ে দেখলো রুম থেকে কিছু পড়ে যাবার শব্দ শুনে মিথিলা তাড়াতাড়ি করে তাদের রুমে যেয়ে দেখলো মেঘা এদিক সেদিক কি যেন খুঁজছে তার রুমে। মিথিলা দেখেও কিছু বলল না মেঘাকে। মিথিলা যেন মনে মনে এইরকম একটা সুযোগের অপেক্ষায় ছিল, যে সুযোগটা মেঘা নিজেই করে দিল মিথিলাকে। মিথিলা মনে মনে আওড়ালো, খোঁজো মেঘা, যত খুশি খুঁজে যাও। তুমি যেটা খুঁজছো সেটা তুমি পাবে ঠিকই, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকা আসল রহস্যটা তুমি কিছুতেই বুঝতে পারবে না। সেই রহস্যটা কালকের জন্য তোলা রইল। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর মেঘা তার কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেল। ভালো করে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখলো, না, তার হিসাব তো ঠিকই আছে, এখানে তো কোনো মিসিং হয়নি। তাহলে নিশ্চয় তার কন্ট্রোলের বাইরে যাবার কোনো সম্ভাবনাই তো থাকার কথা নয়। তাহলে কেন নিশ্চয় তার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, সেটা মেঘাকে জানাতেই হবে। মেঘা জিনিসটা হাতের মুঠো করে লুকিয়ে এদিক ওদিক তাকে আস্তে আস্তে পা টিপে টিপে নিঝরের রুম থেকে চলে গেল। মেঘাকে রুমের বাইরে আসতে দেখেই মিথিলা সরে গিয়েছিল, তাই মেঘা মিথিলাকে দেখতে পায়নি। মেঘা রুম থেকে বেরিয়ে যেতেই মিথিলা নিজে নিজেই বলে উঠল, করে যাও মেঘা, যা করার দরকার। আজকে তুমি প্রাণপণ চেষ্টা করে যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম, কিন্তু কোনো লাভ হবে না। সব দিক থেকে তুমি ফাঁদে পড়ে গেছো মেঘা, আমার ফাঁদে তুমি পা দিয়ে দিয়েছো মেঘা। এখন এই ফাঁদ থেকে ওঠার আর কোনো রাস্তা তোমার নেই মেঘা। মিথিলার রুম থেকে বেরিয়ে মেঘার রুমে চলে গেল। মেঘার রুমের ভিতর থেকে দরজা আটকানো ছিল। যতই দরজাটা আটকে রাখো না কেন মেঘা, তুমি কিছুই আর করতে পারবে না। তোমার খেলা শেষ মিথিলার সোনার বাংলাদেশ। মিথিলা মেঘা দরজায় টোকা দিল। মেঘা দরজা খুলে দেখলো মিথিলা তার রুমের সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি এখানে কেন? গাজরের হালুয়া বানিয়েছি, তাই তোমাকে ডাকতে আসলাম। তোমার গাজরের হালুয়া তুমিই খাও, আমি খাবো না। এখন যাও এখান থেকে। মা, তুমি না খেলে কি করে হবে? আমি এত কষ্ট করে এত ভালোবাসা দিয়ে গাজরের হালুয়া বানালাম, তুমি না খেলে কি করে হবে বলো তো মেঘা? দেখো, একদম আমার সাথে আদিক্ষেতা করবে না। আমি বলেছি খাবো না তো খাবোই না। আর তুমি এখান থেকে এখন যাও, আমার কাজ আছে। খাবে না মানে তোমাকে খেতেই হবে। এই বলে মিথিলা মেঘাকে হাত ধরে টেনে নিয়ে গেল। মিথিলার শাশুড়ি মেঘাকে এইভাবে টেনে নিয়ে আসতে দেখে মিথিলাকে বলল, কি হলো মিথিলা, তুমি ওকে এইভাবে টেনে নিয়ে আসছো কেন? মেঘা কিছু বলার আগেই মিথিলা মেঘাকে থামিয়ে দিয়ে বলল, আর বলো না মা, আমি যেই দেখি মেঘা মন খারাপ করে রুমে বসে আছে। মিথিলার শাশুড়ি মেঘার দিকে তাকিয়ে বলল, কেন রে মেঘা, তুই মন খারাপ করে বসেছিলি কেন রুমে? কি হয়েছে তোর? এইবারও মিথিলা মেঘাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলল, মন খারাপ হবে না মা, মেঘারও তো ইচ্ছে করে শ্বশুর বাড়ি যেতে, শ্বশুর বাড়ি ঘুরতে, স্বামীর সাথে কিছুটা সময় কাটাতে। আচ্ছা মা, মেঘার জন্য আমরা একটা ভালো ছেলে দেখি ওর বিয়ে দিয়ে দিই, দেখবে ওর মন এমনি ভালো হয়ে গেছে। কথাটা বলেই একটা মুচকি হাসি দিয়ে মেঘার দিকে তাকালো মিথিলা। মেঘা অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মিথিলার দিকে। মনে হচ্ছে যেন মেঘা ওর দৃষ্টিতে এখনই মিথিলাকে ভস্ম করে দিবে। মেঘা কিছুটা রাগ দেখে মিথিলাকে বলল, তুমি এইসব কি উল্টাপাল্টা কথা বলছো ভাবি? মিথিলার শাশুড়ি মিথিলাকে সমর্থন করেই বলল, এই মেঘা, মিথিলা ভুল কি বলেছে? তোর তো যথেষ্ট বিয়ের বয়স হয়েছে, আর এই কথাটা আমাদের মাথায় এতদিন আসেনি, দেখেছিস? মিথিলার মাথায় এই কথাটা আসলো।
দেখছিস মিথিলা তোকে কতটা ভালোবাসে। মিথিলা তার দুই হাত দিয়ে মেঘার কাঁধে হাত দিয়ে বলল, দেখেছো মেঘা, তোমার প্রতি আমার ভালোবাসাটা মা বুঝলো অথচ তুমি বুঝলে না। মেঘা ওর কাঁধ থেকে মিথিলার হাত সরিয়ে দিয়ে মিথিলার দিকে তাকিয়ে বলল, না ভাবি, আমাকে এতটা ভালোবাসতে হবে না, পরে বদহজম হয়ে যাবে। নির্ঝর মেঘাকে একটা ধমক দিয়ে বলল, এই মেঘা, তোর কোনো লজ্জা শরম নেই তাই না? মেঘা একটু অবাক হয়ে নির্ঝরকে বলল, কিসের লজ্জা নির্ঝর ভাইয়া? নির্ঝর তার মায়ের দিকে তাকিয়ে বলল, দেখেছো মা, দেখেছো মেঘা দিন দিন কত বেহায়া হয়ে যাচ্ছে। মেয়েদের সামনে বিয়ের কথা বললে মেয়েরা লজ্জা পায়, লজ্জা পেয়ে অন্যদিকে চলে যায়, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যাবলাকান্তের মতো শুনছে আর আমাদের সাথে তর্ক করে যাচ্ছে। তখনই মেঘা নিজের অজান্তেই বলে উঠল, এমা, লজ্জা পাবো কেন তোমার সামনে? আবার কিসের লজ্জা নির্ঝর ভাইয়া? নির্ঝর ভুরু কুঁচকে মেঘার দিকে তাকিয়ে বলল, আমার সামনে কিসের লজ্জা মানে কি বলতে চাচ্ছিস তুই? মেঘা হালকা করে জিভে কামড় দিয়ে মাথার পিছনে হাত দিয়ে আলতো করে একটা থাপ্পড় দিয়ে মনে মনে নিজেকেই বলল, ইস, কি বলতে কি বলে ফেলেছি। মেঘা, তুই আসলে একটা হাদারাম। মেঘা কথা কাটিয়ে নিতে বলল, তোমার না নির্ঝর ভাইয়া, ভুলে তোমাদের বলতে চেয়ে তোমার বলে ফেলেছি। আসলে তোমরা তো সবাই আমার অনেক আপনজন, তাই তোমাদের সামনে লজ্জা কিসের বলো? নির্ঝর মেঘাকে বলল, মারবো টেনে এক চড়। মা, মেঘা অনেক পেকে গেছে, ওকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ফুপির সাথে 2-1 দিনের মধ্যেই কথা বলো, ওর জন্য ছেলে দেখতে হবে। বললেই হলো? আমি তো তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আমার স্বর্ণে স্বপনে শুধু তুমিই আছো, সেখানে আর কারো জায়গা নেই নির্ঝর। নির্ঝরের মা বলল, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তোর ফুপির সাথে আমি 2-1 দিনের মধ্যেই কথা বলবো। মেঘার বিয়ের কথাটা আসলেই আমরা ভুলেই গিয়েছিলাম। ওর তো আসলে একটা বিয়ে দেওয়া দরকার, এখনো যথেষ্ট বড় হয়ে গেছে। মেঘা চোখ মুখ খিচে মিথিলার দিকে তাকিয়ে মনে মনে বলল, মিথিলার বাচ্চা, আমাকে বিয়ে দেওয়ার প্ল্যানিং করছিস? তোর খবর আছে, দাঁড়া। মেঘা নির্ঝরের মায়ের দিকে তাকিয়ে বলল, আচ্ছা মামি, বিয়ের বয়স কি একা আমারই হয়েছে? রাইসারও তো বিয়ের বয়স হয়েছে, তাহলে রাইসারও একটা বিয়ে দিয়ে দাও। কথাটা শুনে রাইসা পিসুম খেলো। রাইসের দিকে ওর মা পানি এগিয়ে দিয়ে বলল, এই নে তাড়াতাড়ি পানিটা খা, একটু সাবধানে খাবি তো নাকি? রাইসা ঢকঢক করে পানি খেয়ে নিয়ে মেঘাকে বলল, এই মেঘা আপু, তোমার কি বুদ্ধি শুধু লোপ পেয়ে গেছে? তুমি বড় না আমি বড়? হ্যাঁ, কোনোদিন শুনেছো বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হতে? দেখো তো মা, মেঘা আপু এসব কি বলছে। ঠিকই তো মেঘা, তুই তো রাইসিয়ার বড়, তোর আগে রাইসিয়ার বিয়ে কি করে দেই বলতো আমরা? আর রাইসার জন্য মনে মনে আমি আর ওর বাবা ছেলে ঠিক করে রেখেছি। কিছুদিনের মধ্যেই আমরা ওদের সাথে কথা বলবো ভাবছি। রাইসা কিছুটা রাগ দেখিয়ে বলল, তুমি কি সব বলছো মা? আমাকে না জানিয়ে আমার জন্য ছেলে পছন্দ করে রেখেছো মানে? আর শোনো মা, আমি এখন বিয়ে শাদী করবো না। এই বলে রাইসা আর কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওখান থেকে চলে গেল। রাইসা মা অবাক হয়ে বলল, আশ্চর্য তো রাইসা, হঠাৎ এইরকম রেগে গেল কেন? আসলে মা, রাইসা রাগেনি, ও লজ্জা পেয়েছে। হঠাৎ করে ওর বিয়ের কথা সবার সামনে বললে তো, তাই ও লজ্জা পেয়ে এইভাবে রিয়েক্ট করে চলে গেছে। মিথিলা হয়তো বুঝতে পেরেছে রাইসার এই রাগের কারণটা। মিথিলা পরিস্থিতি সামলানোর জন্য তার শাশুড়িকে বলল। পিছনে দাঁড়িয়ে রাইসা বিয়ের কথাটা শুনল মায়ের। কথাটা শুনে মাইনের বুকের পাঁজরটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। মাইন ভাবছে, তাহলে কি রাইসাকেও সে তার জীবন থেকে হারিয়ে ফেলবে? তার জীবনে আর কপালে কি সুখ বলতে কিছু লেখা নেই? হঠাৎ মাইনের দিকে চোখ গেল মেঘার। মেঘা মাইনকে খোঁচা মারার জন্য বলল, আরে মায়ান ভাইজি, আসুন আসুন, কোথায় গিয়েছিলেন? যাক, আপনি ভালো সময়ে এসেছেন। রাইসার বিয়ের কথা হচ্ছিল। মামা আর মামি নাকি মনে মনে ওর জন্য ছেলেও পছন্দ করে রেখেছে। কয়েকদিনের মধ্যে নাকি ওই পরিবারের সাথে কথাও বলবে মামা আর মামি। ভালো হবে না বলুন? আপনি রাইসার বিয়ে খেয়ে যেতে পারবেন। মাইন মেঘার কোনো কথার উত্তর না দিয়ে মেঘার দিকে এক নজর তাকালো। মিথিলার শাশুড়ি মাইনকে বলল, মায়ের বাবা, তুমি কোথায় গিয়েছিলে? আন্টি, একটু বাইরে গিয়েছিলাম, আমার একটু কাজ ছিল তো তাই। আচ্ছা ঠিক আছে, মিথিলা সবার জন্য গাজরের হালুয়া বানিয়েছে, এসে বসো, আমি তোমাকে গাজরের হালুয়া দিচ্ছি। আন্টি, আমি পরে খাবো, আসলে বাইরে থেকে এসেছি তো মাথাটা একটু ঝিমঝিম করছে, আমি একটু রুমে যাই।
হ্যাঁ হ্যাঁ, যাও যাও, রুমেই যাও, কিছুক্ষণ রেস্ট করলে মাথা ব্যথা ভালো হয়ে যাবে। মাইন রুমে চলে গেল। মিথিলা মনে মনে ভাবলো, মায়ান আর রাইসার বিষয়টা নিয়ে তার শাশুড়ির সাথে একটু হলেও কথা বলতে হবে। তার শাশুড়ি আর যাই হোক, অন্ততপক্ষে রাইসার দিকে তাকিয়ে তাদের সম্পর্কটা হয়তো বা মেনে নেবে এবং তার শ্বশুরকেও বুঝিয়ে বলবে। দিয়েছি মুখ্যম জায়গায় মুখ্যম চালটা, এবার সামলাও মিথিলা।